আসসালামু আলাইকুম। আমরা করব যারা আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি আনিশা আমিন। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। হাজারীবাগে শিক্ষক নিপীড়নের শিকার ১০ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা, সহপাঠীরা সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন। রাজধানীর বিহারি ক্যাম্পে শিশুরা বড় হচ্ছে অবহেলা ও বঞ্চনার মধ্য দিয়ে। দেশে বৃদ্ধি পাচ্ছে সাইবার সহিংসতা, ৯৭% শিকার নারী ও শিশু। এবারে বিস্তারিত। রাজধানীর হাজারীবাগে শিক্ষক কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়ে ১৯ জানুয়ারি আত্মহত্যা করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী সালমা। দীর্ঘদিন পর নানা প্রমাণ প্রকাশ্যে আসার পরও অভিযুক্ত শিক্ষক আশফাকুজ্জামান হিমেল পলাতক রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় পুলিশ এখনও আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারেনি। এই পরিস্থিতিতে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সালমার সহপাঠীরা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মোবারক হোসেন। বাবা মায়ের পরে সন্তানের জীবনে সবচেয়ে আস্থার জায়গা হলো শিক্ষক, কিন্তু সেই শিক্ষকই যদি হন যৌন নির্যাতনের হোতা, তবে ভেঙে যায় আস্থার সেই বন্ধন। সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে হাজারীবাগের সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির শিক্ষক আশফাকুজ্জামান হিমেলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ, তিনি মেয়ে শিক্ষার্থীদের কোচিংয়ে ডেকে নিয়ে দিতেন অশালীন প্রস্তাব, আর সে প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দিতেন বলে জানা গেছে। স্যার যখন আমাদের ক্লাসে আসতো তখন উনি বিভিন্ন রকমভাবে মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা করছে, বাট আমরা তাকে সেই সুযোগটা দেইনি। যখন আমাদের ছোট ছোট যারা ভাই বোনরা আছে তাদের সাথে উনি যে এইসব কাজ করতো, ওনার সবসময় নজর ছিল মেয়েদের ফিগারের দিকে। আমার মেয়ে প্রাইভেট পড়তো, ওর কাছে প্রাইভেট পড়াকালীন ও ওকে বাজে বাজে কথা বলতো এবং কি প্রেমের প্রস্তাব দিত, বিয়ের কথা বলতো, আরো খারাপ অনেক কিছু বলতো। যখন আমার মেয়ে এগুলা শুনছে জানছে, তখন সাথে সাথে আমার মেয়ে ওই কোচিং যাওয়া অফ করে দিছে। ওর যখন প্রাইভেট পড়া ছেড়ে দেয়, তার বিগত ২-৩ মাস পরই ওর ফাইনাল পরীক্ষা হয়, এক্সাম হয়েছে, তখন ও তাকে ওই ইংলিশ শিক্ষককে তাকে ফেল দিয়ে দেয়। এই শিক্ষকের শিকার হন ১০ম শ্রেণীর উম্মে সালমা নামের এক শিক্ষার্থী। অভিযোগ রয়েছে তিনি তার সঙ্গে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে নিজের বিবাহিত পরিচয় প্রকাশ করেন হিমেল, যা সালমাকে মানসিকভাবে চরম অস্থিরতায় ফেলে। এক পর্যায়ে এসব সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সালমা। মডেল টেস্ট পরীক্ষা দিয়া আমার মেয়ে বাসা যায় আমার মেয়ে গলা ফাঁসি দিয়ে মারা গেল। তখন আমার মেয়ে যখন মারা গেছে, আমি একজন মা, আমি কি আমার মেয়েকে নিয়ে ওই ঝুলেন অবস্থা নামামো, না পুলিশকে খবর দিব, না আমি থানা যাবো, না আমি আমার মেয়েকে নিয়ে মেডিকেল যাবো, না আমার মেয়েকে নিয়ে আমি গ্রামের বাড়ি যাবো, না আমি কোনটা করবো? আমি একজন মানুষ। তখন আমার স্কুলে আমার আশা হয়নি, সম্ভব হয়নি। পরে দিয়ে আমার ছেলেরা ওই রাইতের ভিতরে সব স্যার করে জানাইছে যে আমার বোন কেন মারা গেছে। আপনারা জানেন, বলতেছে আমরা দেখতেছি। মৃত্যুর পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে বেরিয়ে আসে হিমেলের অপকর্মের একের পর এক প্রমাণ। অসংখ্য স্ক্রিনশট ও কল রেকর্ডিংয়ে পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনা। মেয়েকে হারানোর পর সর্বহারা হয়ে বিচার চাইতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন সালমার মা। যখন আমার মেয়ে সব রাস্তা হারাইছে, তখন আমার মেয়ে নিজের গলায় নিজে দড়ি দিচ্ছে। কারণ আমার মেয়ে জিদ্দি ছিল না, রাগী ছিল না, অন্য নরমাল একটা মেয়ে ছিল। তার অভিযোগ শুধু তার মেয়েই নয়, আরও অনেক শিক্ষার্থী শিক্ষক হিমেলের ফাঁদে পড়েছিল। সালমার মৃত্যুর পরপরই কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন তিনি। তবে দীর্ঘ ৮ মাস পার হলেও এখনও বিচার কার্যক্রম শুরু করা হয়নি। পোস্টমর্টেম রিপোর্টের কারণে আমাদের অনেক মামলা পেন্ডিং আছে, আমাদের ৩৮টা মামলা পেন্ডিং আছে। অলরেডি আমাদের ১ বছরের ঊর্ধ্বে পোস্টমর্টেম ১ বছরের ঊর্ধ্বে আছে ৪টি মামলা, এখন আমরা পোস্টমর্টেম পাইনি, এবং ৬ মাসের ঊর্ধ্বে অনেক মামলা আছে যেটা এখনও পোস্টমর্টেম পাওয়া যায়নি। এটা হয়তো মেডিকেল কলেজ হাসপাতাল এ সংক্রান্তে বলতে পারবে। আমরা বারবার আমাদের অফিসারদের পোস্টমর্টেম রিপোর্ট আনার জন্য মেডিকেলে প্রেরণ করি, এবং আমি নিজে ২-৩ বার গিয়েছি। বললে তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখায়, বলে যে এখন পর্যন্ত হয় নাই, হলে আপনাদেরকে নক করা হবে অথবা প্রেরণ করা হবে। তো আমরা যেহেতু পোস্টমর্টেম রিপোর্ট না পাইলে তো কোনো আইনগত ব্যবস্থা নিতে পারি না, এই জন্য মামলাটা পেন্ডিং আছে। গত রবিবার প্রতিষ্ঠানটির সামনে এবং সংশ্লিষ্ট থানায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।
এই ঘটনাটা ঘটা হয়েছে জানুয়ারি মাসে। ওনারা গত শুক্রবার ওনাকে বরখাস্ত করেছে। এই 7 মাস উনি এই কলেজে ক্লাস করাইছে। ওনার ব্যাপারে তো ওনার পক্ষে তো কোনো কিছু করা হয় নাই। বুধবার নিউজ হইছে, বৃহস্পতিবার নিউজ হইছে, শুক্রবার সে পলাতক। শুক্রবারে দুপুর টাইমে তাকে নোটিশ দেওয়া হয়েছে বরখাস্ত। এর আগে কি করছে? আমরা অনেক স্যারকেই জানাইছি যে স্যার এরকম করে, স্যারে আমরা ক্লাস করতে চাই না, বাট এখানে স্কুল কর্তৃপক্ষ কোনো কিছু করে নাই। আমরা বলছি, ওনারা তো এখন অস্বীকার করতেছে। একটা টিচার যে খারাপ স্টুডেন্টরা বুঝে, টিচাররা বুঝে না। টিচাররা কখনোই নাকি টেরি পায় না, ধামাচাপা দিছে। টিচাররা তো আমার তো কোনো বাচ্চা পড়ে না। তবে দীর্ঘদিন ধরে এত কিছু চলমান থাকলেও প্রতিষ্ঠান প্রধান দাবি করছেন তারা এ বিষয়ে কিছুই জানতেন না। ঘটনার সত্যতা জানতে পারার পরপরই অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই মেয়ের গার্ডিয়ানও আমাদের কাছে আসে নাই যে আমাদের মেয়ে সুইসাইডের পিছনে দায়ী বা কিছু, বা থানা থেকে কামরাঙ্গীরচর থানা থেকেও আসে নাই। এক সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমাদের ওটা আড়ালে চলে গেছে। বুধবার রাত্রে বোধ এরকম ফেসবুকে দেখলাম যে আমাদের এক টিচারের নাম আসছে, খণ্ডকালীন শিক্ষক, সে নন এমপিও। তার কারণে ওই মেয়ে, তার সাথে রিলেশন ছিল না কিছু, লিখছে যে একটা কি অগ্রযাত্রা কি একটা পেপার দেখার পরে তখন আমি কলেজে এসে খুঁজলাম, শুনলাম যে কলেজের ইনচার্জ উনি ওই ভাই মাসুদুল হক সিদ্দিকী দীপু ভাই, ওনাকে বললাম যে ওই স্যার কোথায়, বললো যে তো অসুস্থ বলে আজকে আসে নাই। তা আমরা বললাম আমাদের প্রতিষ্ঠানের সুনাম আমরা নষ্ট হইতে দিব না, যদি শিক্ষক দায়ী হয় তার বিরুদ্ধে অ্যাকশন হবে। তখন আমরা তাৎক্ষণিকভাবে তাকে কি করলাম, শোকজ করলাম। 3টা কি 3:30 বাজে আমি আমার বাসায় গেলাম। তখনই আমাকে ফোন দেওয়া হলো যে একজন আর কি আর্মি পার্সন, উনি আমাকে ফোন দিলেন যে আপনি কি প্রিন্সিপাল অমুক। আমি বুঝি, তা আপনি এখনই আসেন। আসার পরে দেখলাম উনি ছিলেন, পুলিশ হাজারীবাগ থানার 2জন পুলিশ ছিলেন। তারপরে একটু পরে আসলেন ওই যে অগ্রযাত্রা কি পত্রিকা তার সাংবাদিক, এসে আমাকে এই প্রশ্নগুলো করলেন যে আপনারা এরকম ঘটনা ব্যবস্থা নেন না কেন। আমি জানলাম, জানার পরেই তো আমি আজকে তাকে শোকজ করলাম। 3 কর্মদিবসের মধ্যে সে উত্তর দিবে। তারপরে যখন দেখলাম যে না, তারা বিভিন্ন দেখাচ্ছে ওই মেয়ের সাথে ওই টিচারের কেক খাওয়াচ্ছে, বিভিন্ন চ্যাটিং করছে, এগুলো। আরেকটা গার্ডিয়ান আসলো, সে বললো আমার মেয়ের সাথে এরকম হয়েছে 7-এ পড়ে। তখন আল্লাহ, এতদিন তো এগুলো জানি না আমরা, আর এরা তো আসেও না আমাদের। তখনই তাকে আবার বরখাস্ত করার জন্য চিঠি দিয়ে তার বাসায় আবার পাঠালাম। দ্রুত বিচার কার্যক্রম শুরু করে দোষীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক, এটাই সকলের প্রত্যাশা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বিহারি ক্যাম্পগুলোতে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠছে অবহেলা আর বঞ্চনার মধ্যে। পরিচয়ের সংকট, সীমিত শিক্ষার সুযোগ আর অনিশ্চিত জীবনযাপন, এসব নিয়ে বড় হচ্ছে এই সম্প্রদায়ের শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই শিশুদের প্রতি রাষ্ট্রীয় নজরদারি ও সহায়তা জরুরি। রিপোর্ট করছে সাদিকা নামসাদ। বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে এক প্রান্তিক জনগোষ্ঠী। এর মধ্যে বিশেষ একটি সম্প্রদায় বিহারি। ইতিহাসের বাধা পেরিয়ে এই মানুষগুলো আশ্রয় নিয়েছিল এই ভূখণ্ডে, কিন্তু আজও তাদের জীবনে স্থায়িত্ব বা স্বপ্ন দেখার সুযোগ খুব সীমিত। বিশেষ করে এই সম্প্রদায়ের শিশুরা বড় হচ্ছে সীমাহীন অসুবিধা আর অবহেলার মধ্যে। শিক্ষা যেখানে হওয়ার কথা ছিল আলোর পথ, সেখানে অনেক সময় তা রয়ে গেছে অধরা। পূর্বে পড়তাম, এখন পড়ি না। এখন আর পড়ো না? না। কেন? আমার আম্মু সরাই দিয়েছে। কোন ক্লাসে? 5। পড়ালেখা শেখায় আর আদব কায়দা শেখায়। স্কুলে যেতে তোমার ভালো লাগে? জি। বলো। স্কুলে পড়ো? ব্র্যাক স্কুলে। এখানে নেই নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা বা ন্যূনতম নিরাপত্তা। জীবনের মৌলিক চাহিদা পূরণ করাও যেন এক বিশাল সংগ্রাম তাদের কাছে। বাপ মার অনেক কাজকাম থাকে না, অনেক সময় বাচ্চাদেরকে কাজকাম করাইতে হয়। এই লেখাপড়া আমরা সুবিধা মতন মানে ভালো স্কুলে লেখাপড়া করতে পারি না। মনে করেন যেখানে ফ্রি স্কুল আছে ওইখানে বাচ্চারা লেখাপড়া করে। সবাই তো চায় যে ভবিষ্যতে কিছু আগে বাড়ে, বাচ্চারা আমাদের ভালো উন্নতি করে। কিছু এনজিও এবং স্থানীয় সংগঠন ইতোমধ্যেই কাজ করছে শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এবং পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণে সহায়তা করতে। কই আগে আমাকে পড়তো বাপ দাদার সময়, মনে করুন বাপ মায়ের সময় রেশন কার্ড ছিল, ওই পাইতাম। এখন তো ওইটাও আশা নাই। আর এনজিওওয়ালার লোক যে আছে ওই রাস্তা মাস্তা বানায় দেয়, ভাঙ্গা চুঙ্গা থাকলে রোড রাস্তা। আর এমনি ঘরের মধ্যে যে কোনো সমস্যা থাকলে যে এটা না, এটা নিজে নিজে কষ্ট মষ্ট করে দিন কাটাইতে হয়, গুছাইতে হয়, বানাইতে হয়। একটা 9-এ পড়ছে, একটা 8-এ পড়ছে, আর 2টা মেয়ে ওরা 4-6 পর্যন্ত পড়ছে।
সবার বিয়ে হয়ে গেছে গা, আর তাদের ঘরে ছোট বাচ্চা যে একটা আছে এটা স্কুলে পড়ে ক্লাস 2-তে। বিশেষজ্ঞরা বলছেন এই সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। আমার শিশু যেখানে স্কুলে যাচ্ছে এবং এক ধরনের জীবনযাপন করছে, কিন্তু একই বয়সী আরেকটি শিশু মানবেতর জীবনযাপন করছে, মানে বিহারি ক্যাম্পে থাকার কারণে তার পরিবেশ পরিস্থিতি সব কিছুই। তো এক্ষেত্রে সমাজের একজন ব্যক্তি হিসেবে আমার যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে। প্রথম দায়িত্বটাই হচ্ছে এখানে প্রচারণা, এই বিষয়গুলো সম্পর্কে, শিশু অধিকার সম্পর্কে তাদেরকে অবহিত করা, পরিবারকে এবং শিশুদেরকেও তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা। এই কঠিন বাস্তবতাতেও বিহারি সম্প্রদায়ের শিশুরা টিকে আছে আশা ও স্বপ্ন নিয়ে, একটি ভালো জীবন গড়ে তোলার লক্ষ্যে। এখানকার হাজারো পরিবার বছরের পর বছর ধরে গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে শিশুরা পড়াশোনা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পরিবেশ কোনোটারই সুযোগ পাচ্ছে না। অল্প বয়সী অনেকেই ঝরে পড়ছে স্কুল থেকে, জড়িয়ে পড়ছে শিশু শ্রমে। বিশেষজ্ঞরা বলছেন এই বঞ্চিত প্রজন্মকে নাগরিক সুবিধার আওতায় না আনলে সমাজে বৈষম্য আরও গভীর হবে। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সাইবার দুনিয়া আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে, কিন্তু এই প্রযুক্তির ছায়ায় দিন দিন বেড়ে চলেছে এক ভয়াবহ অপরাধ, সাইবার সহিংসতা। এই সহিংসতার শিকারের 97% নারী ও শিশু। বিশেষজ্ঞরা বলছেন সাইবার অপরাধ প্রতিরোধে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও শিক্ষার প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আক্তার। প্রযুক্তির ছোঁয়ায় যখন গোটা পৃথিবী হাতের মুঠোয়, তখন এক অন্ধকার জগৎও বাড়ছে নীরবে, সাইবার সহিংসতা। হ্যাকারদের টার্গেট এখন শুধু তথ্য নয়, নারীর সম্মানও। এক জরিপে দেখা গেছে অনলাইনে হেনস্থা, ব্ল্যাকমেইল, ফেক আইডি খোলা কিংবা আপত্তিকর ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো অপরাধের শিকারদের 97%ই নারী ও শিশু। ভুক্তভোগীদের মধ্যে সবচেয়ে বেশি 76% নারী, 21% অপ্রাপ্তবয়স্ক কন্যা শিশু ও 3% পুরুষ। আমরা দেখি যে প্রায় 16 বছর থেকে শুরু করে 30 বছরের নারীদেরই এই ধরনের কেসেসগুলো আসে, এবং এই ধরনের মামলাগুলো বা এই ধরনের ঘটনাগুলো অনেকটা ইন্টিমেট পার্টনার ভায়োলেন্সের একটা প্রকার হতে পারে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বিশেষ করে হাজব্যান্ড অথবা বিশেষ করে বয়ফ্রেন্ডের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো ঘটে, এবং পরবর্তীতে ব্ল্যাকমেলের জায়গাটা থেকে আসলে এই ধরনের অপরাধগুলো হয়। এবং আরেকটি যেটা কারণ, সেটি হচ্ছে যেহেতু কিশোরীরা এই মোবাইল বা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অনেক বেশি নিজেদেরকে এক্সপোজড করে, মানে অনেক বেশি এই জিনিসগুলো ব্যবহার করে, জেনে হোক না জেনে হোক, যার কারণে অনেক অপরিচিত বা পরিচিত মানুষজন যে তাদের কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নেবে, সেই জিনিসটা হয়তো ওরা প্রাথমিকভাবে এই জিনিসটা হয়তো মাথায় রাখে না। যার কারণে যেটা দেখা যায়, অপরিচিত মানুষজনের মাধ্যমেও ব্ল্যাকমেলের শিকার হচ্ছে এই ধরনের কিশোরী বা নারীরা। তরুণ প্রজন্ম মনে করছে পুরুষতান্ত্রিকতা বজায় রাখার প্রচেষ্টায় আসলে এই অপকর্ম ঘটছে এখন প্রতিনিয়ত। সবার আগে নারীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। একদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার একটা ছবি আমার প্রোফাইল থেকে নিয়ে খুবই আজে বাজে ক্যাপশন দিয়ে কয়েকটা করে আইডি থেকে একই পোস্ট শেয়ার করা হচ্ছে, কিছু গ্রুপে শেয়ার করা হচ্ছে। আমার ফ্রেন্ডরা আমাকে পাঠাচ্ছে যে এটা 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 অ্যান্ড একদম ভিত্তিহীন কিছু ক্যাপশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমরা দেখা যাচ্ছে যে তারপরে মেয়েদের বিষয়গুলো এমন হয়, সবার ফ্যামিলি অতটা সাপোর্টিভ না, তো এমন বলে যে তুমি কেন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করছো। কিন্তু এতটুকু ইন্ডিপেন্ডেন্স তো আমরা সবাই চাই। যারা এই কাজগুলো করছে তাদেরকে সামাজিকভাবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত, বা সবাইকে সচেতন করানো উচিত, তাদের মুখোশকে উন্মোচন করা উচিত। তাহলে আমার কাছে এবং আমাদের যেটা মানে সর্বসাধারণের যেটা করা উচিত, এটা হচ্ছে সামাজিকভাবে আমরা সবাইকে সচেতন করতে পারি, যে নারীরা অংশগ্রহণ করতে পারে, নারীদেরকেও সুযোগ করে দেওয়া উচিত। আপনাকে বুলি করা হইতেছে, র্যান্ডম বিষয়ে আপনি বুলি হইতেছেন, যেটা হচ্ছে আপনি বলতে আপনার নিজের কাছেই লাগতেছে জিনিসটা হয়তো সিলি, আমি যে হয়তো বললে মনে হবে যে আচ্ছা এটারে এত বিগ ইস্যু করে ধরার তো কিছু নাই, এর জন্য হয়তো প্রত্যাখ্যান করে দিবে, এই একটা সো ওইরকমভাবে অ্যাপ্লাই করা না হইলে আসলে ধারা থেকে তো লাভ নাই। আমরা যখন রাস্তাঘাটে চলি তখন মানে সবাই ওই পর্যায়ে এসে আমাদেরকে ওইভাবে যে বুলি করবে বা ইফটিজিং করবে সেই সুযোগটা পায় না। কিন্তু ফেসবুক যেহেতু এখানে সবার প্ল্যাটফর্ম, সবাই এখানে নিজের মতামত রাখতে পারে, সবাই সবাইকে রিচ করতে পারে, তাই সেক্ষেত্রে এই অ্যাক্সেসটা তারা খুব ইজিলি পেয়ে যায়, যে তারা কমেন্ট বক্সে হোক বা ইনবক্সে হোক বা নিজেদের টাইমলাইন দিয়েই হোক খুব সহজে আমাদেরকে রিচ করতে পারে এবং খুব সহজে একটা অ্যাটাকিং মন্তব্য তারা ছুড়ে দিতে পারে। মেয়েরাই ভিকটিম হয়, আর এটা একমাত্র আপনি যদি এটা থেকে বাঁচতে চান
আমাদের সমাজের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। এর জন্য আমার মনে হয় না যে আমার মডার্ন যুগ কোনো প্রবলেম। আইনজীবীরা বলছেন বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন আছে যার আওতায় এই অপরাধীদের বিচার করা সম্ভব এবং এখন সাইবার ক্রাইমের মামলা দায়েরের প্রবণতা বেড়েছে, তার সাথে বেড়েছে সচেতনতাও। যিনি শিকার তার অনেক সময় জীবন মরণ সমস্যাই হয়ে যাচ্ছে, তো উনি এইভাবে তো আর ছেড়ে দিতে পারছেন না। তো আগের চাইতে আসার প্রবণতা বেড়েছে, মানুষের সচেতনতা বেড়েছে এবং হচ্ছে হ্যাঁ ঘটনা তো অনেক বেড়েছে, কারণ হচ্ছে যে সবার এখন হাতে হাতে মুঠোফোন, স্মার্টফোন, তারপর একটা ভিডিও ধারণ, একটা ছবি ধারণ, এখন সবচেয়ে বড় কথা যে এআই নির্মিত বিভিন্ন ভিডিও, অডিও করাটাও অনেক সহজ হয়ে যাচ্ছে। কাজেই অপরাধের ধরন দিনকে দিন নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। তো এর সাথে আসলেই সময় উপযোগী আইন না হলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সত্যিই মুশকিল। সাইবার অপরাধ প্রযুক্তির অপব্যবহার, এর বিরুদ্ধে সচেতনতা যেমন জরুরি তেমনি প্রয়োজন শক্ত আইন প্রয়োগ, আর সবচেয়ে বেশি প্রয়োজন ভয় না পেয়ে অভিযোগ করা। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা অনলাইন প্ল্যাটফর্ম, সাইবার জগতে প্রতিনিয়ত বাড়ছে সহিংসতার মাত্রা। আর যখন ভুক্তভোগীর 97% নারী ও শিশু, তখন এটি কেবল উদ্বেগজনকই নয়, বরং রাষ্ট্রীয় অগ্রাধিকার পাওয়ার মতোই জরুরি। প্রযুক্তির এই অন্ধকার দিক থেকে রক্ষা পেতে হলে দরকার সচেতনতা, সাহস এবং শক্ত আইন প্রয়োগ। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। আধুনিক প্রযুক্তির অবাধ ব্যবহার শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠায় তৈরি করছে বড় বাধা। ডিজিটাল প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্তি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মনোবিজ্ঞানীরা বলছেন নিয়ন্ত্রণহীন এই প্রযুক্তি নির্ভরতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ সংকেত। বিস্তারিত জানাচ্ছেন সাবিহা আঞ্জুম পৌশি। শিশুরা আজ অতিরিক্ত সময় কাটাচ্ছে ডিজিটাল ডিভাইসে। কার্টুন, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এবং কম্পিউটার তাদের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এর ফলে তারা বাস্তব জীবনের সঙ্গে সংযোগ হারাচ্ছে এবং সামাজিক, শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব পড়ছে। তুমি কোন কার্টুনটা দেখতে বেশি পছন্দ? মন্টু পাতলু। দিনে কত সময় কার্টুন দেখো? 2 ঘন্টা। কার্টুন দেখে কি তুমি পড়াশোনায় কোনো দেরি হয় বা কোনো সমস্যা হয়? না। চোখে একটু সমস্যা হয়, এছাড়া কোনো সমস্যা হয় না। তুমি কোন কার্টুনটা সবচেয়ে? টম এন্ড জেরি। তুমি দিনে কয় ঘন্টা কার্টুন? 2 ঘন্টা। অভিভাবকরা বলছেন তাদের সন্তানরা দিনের অধিকাংশ সময় মোবাইলে ডুবে থাকে। এর ফলে শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, চোখের সমস্যা, এমনকি ঘুমের ব্যাঘাতও ঘটছে। বিনোদনের বিকল্প না থাকায় শিশুদের বাধ্য হয়ে ডিজিটাল ডিভাইসগুলো হাতে তুলে দিতে হচ্ছে। টিভি বন্ধ করে দেই মাঝে মাঝে, ধমক দেওয়া হয়, দেখো না, পড়াশোনা সমস্যা হবে, এরকমই। টিভি না দেখলে আবার মোবাইল দেখে, কথা শুনে না। অনেক সময় দেখা যাচ্ছে যে সে কার্টুন গিয়ে তার পড়াশোনার যে কাজগুলো করা দরকার ওগুলো কমপ্লিট করতে পারে না। আবার কার্টুন দীর্ঘক্ষণ দেখার পর তার একটু চোখের সমস্যা হয়, আবার মাঝে মাঝে দেখা যায় যে মাথাও ব্যথা করে। একটু বকাবকি করি, অন্য কিছু করতে বলি, তারপরে ধরেন খাওয়া দাওয়া করলে দেখা যায় যে আবার টিভিটা খুললে আবার বসে, ঘুমটা হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। অতিরিক্ত কার্টুন দেখা এবং সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকার কারণে শিশুরা বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল জগৎকে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে সামাজিক যোগাযোগ কমে যাচ্ছে, বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক দুর্বল হচ্ছে বলে মনে করছেন মনোবিজ্ঞানী। এর অনেকগুলো পর্যায় আছে। যেমন ধরেন যে শারীরিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা বাচ্চা ছোট থেকে যখন বড় হয়, যখন তার খাওয়ানোর অভ্যাসটা তৈরি হয়, তখন বাবা মা যদি মোবাইল দেখিয়ে বা টেলিভিশন দেখিয়ে তাকে খাওয়ায়, বাচ্চা কিন্তু তখন কি করে, তখন মোবাইলের প্রতি মনোযোগটা দিয়ে থাকে এবং টেলিভিশনে যে টপিকসটা সে দেখে সেই দিকে তার মনোযোগটা থাকে এবং সে তখন খাবারের যে টেস্ট, এটা কিন্তু সে তখন নিতে পারে না, সেই টেস্টগুলো চিনে না আসলে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার ক্ষুধামন্দা এবং খাবারের অরুচি, খাবার দাবার খেতে না চাওয়া, এই সমস্যাগুলো হতে পারে। তিনি আরও জানিয়েছেন, অল্প বয়স থেকে ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি শিশুদের মধ্যে একাকিত্ব, হতাশা এবং মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বাচ্চাদের ছোটোবেলা থেকে আমরা যখন বাচ্চারা বেড়ে ওঠে, এই বয়সটা কিন্তু তার বুদ্ধির বিকাশের একটা খুবই গুরুত্বপূর্ণ বয়স। তো এই সময় তার শারীরিক পরিশ্রমের পাশাপাশি অন্যান্য বিনোদন, অন্যান্য শিক্ষামূলক বিনোদন এবং অন্যান্য বাচ্চাদের সাথে মিলেমিশে যে অভ্যাসগুলো গড়ে ওঠার কথা, তার যে নৈতিকতা শেখার কথা, এইগুলোতে আসলে অনেক ঘাটতি থেকে যায়। যেমন সে তখন বিনোদনের কেন্দ্র হিসেবে শুধুমাত্র ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে এবং অন্যান্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তখন কিন্তু তার সুস্থভাবে বিকাশের সুযোগটা হয়ে ওঠে না।
সেজন্য আমরা বাবা মাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে একটা কোয়ালিটি টাইম, যেটাকে বলা হয় যে সময়টা শুধুমাত্র বাচ্চাদের জন্য আমরা বরাদ্দ করব, এবং বাচ্চার লেভেলে গিয়ে বাচ্চার লেভেল বুঝে তার সাথে সেই ধরনের বুদ্ধির বিকাশমূলক কিছু খেলাধুলা বা অন্যান্য অ্যাক্টিভিটিস যদি বাড়াতে পারি, তাহলে অনেকটাই দেখা যাচ্ছে যে তারা এই মোবাইল গেম আসক্তি বা অতিরিক্ত মোবাইল ব্যবহার বা অতি চঞ্চলতা, এই সমস্যাগুলো থেকে অনেকাংশেই আমার মনে হয় যে ফিরে আসতে পারে। এবং এই সমস্যাগুলো যদি এমন পর্যায়ে যায়, দেখা যাচ্ছে যে বাচ্চার বাবা মা অনেক চেষ্টা করেও কোয়ালিটি সময় দিয়েও দেখা যাচ্ছে যে পারছে না, তখন অবশ্যই তাদেরকে প্রফেশনাল শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞের একজন শরণাপন্ন হওয়া উচিত। প্রযুক্তি একদিকে উন্নতির হাতিয়ার, কিন্তু নিয়ন্ত্রণহীন ব্যবহারে সেটি হতে পারে সর্বনাশের কারণ। তাই এখনই শিশুদের ডিজিটাল আসক্তি থেকে বের করে আনতে হবে। তা না হলে তাদের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্ম একটি ভয়াবহ সংকটে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাবিহা আঞ্জুম বৌশী, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ধুলাবালি ও ভাইরাস সংক্রমণের কারণে শিশুদের মধ্যে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। শ্বাসকষ্ট, বুকে অস্বস্তি সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। চিকিৎসকরা সতর্ক করেছেন, অবহেলা করলে এই ধরনের সামান্য অসুস্থতা পরবর্তীতে জটিল রোগে রূপ নিতে পারে। তাই শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতা ও সচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আশিকুর রহমান আনমল। সাম্প্রতিক সময় ভাইরাস সংক্রমণে আক্রান্ত হচ্ছে শিশু কিশোররা। সেই সঙ্গে ধুলাবালি, হঠাৎ আবহাওয়া পরিবর্তন কিংবা ঠান্ডা জাতীয় খাবার অতিরিক্ত খাওয়ার কারণেও শিশুদের মধ্যে সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বেড়েছে। প্রথম জ্বর হচ্ছে, জ্বর তখন ঠান্ডা, তারপরে দিকে আনছে আর লাঞ্চে নিউমোনিয়া হয়েছে। ওর সমস্যা যে 15 দিনের উপরে। জি, ডাক্তারে বলছে লাঞ্চে নিউমোনিয়া হয়েছে, এখন চিকিৎসা চলতেছে। বাম নাকটা বন্ধ হয়েছিল ঠান্ডার কারণে, বুঝি নাই আমরা, ঠান্ডা বেশি বুঝতে পারিনি। আইসিউর মধ্যে 5 দিন তাইকে বাইর করছি, এখন বলছে আজকে একটা এরসা করে দেখবো, যদি এর সাথে ভালো রিপোর্ট আসে তাহলে কালকে বিদে করব। আমি বাড়িতে গেছিলাম, দেশের বাড়িতে, ভালোই নিয়ে গেছি। ওই বাড়িতে যাওয়ার পরে থেকে গোসল করছে দুপুরে, গোসল করার পরে থেকে রাত্রে শুধু কাশতেছে আর গা গরম ছিল। তারপরে থেকে শুধু বমি আর জ্বর, প্রচুর জ্বর 102-4 উঠে যায়। পরে 2 নম্বর শিশু হাসপাতালে দেখাইছিলাম। 2 নম্বর শিশু হাসপাতালে দেখানোর পরে ওনারাও যে ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করার পরে ওরে দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা করছি, পরীক্ষাতে নিউমোনিয়া ধরা খাইছে। ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিনই সন্তানদের নিয়ে আসছেন অভিভাবকেরা। ঠান্ডাজনিত এসব অসুস্থতা থেকে শিশুদের মধ্যে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, মাথা ব্যথা, গলা ব্যথা, এমনকি টাইফয়েডের মতো জটিল রোগ। কিছু সময় গরম পড়ছে, প্রচণ্ড রোদ, আবার কিছু সময় বৃষ্টি হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে এই যে আবহাওয়ার যে তারতম্যটা, টেম্পারেচার যে তারতম্যটা, এটা বাচ্চাদের আসলে সহ্য হয় না। আর বিশেষ করে এরকম ভ্যারিয়েশনটা হলে দেখতে যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যাক্টিভেট হয় বেশি। পাশাপাশি করোনা কিছু চলছে, কিছু আমরা এখন পাচ্ছি। চিকিৎসকেরা বলেছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সমৃদ্ধ খাবার ও পুষ্টিকর শাকসবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। যদি একটা বাচ্চা দেখা যায় যে ঘন ঘন শ্বাস নিচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের দুধটা ঠিকমতো টেনে খেতে পারছে না যারা ছোট বাচ্চা, তারপর শ্বাস নিতে গিয়ে তাদের দেখা যাচ্ছে কাশতে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা নীল লাল হয়ে যাচ্ছে এবং পেশাব কমে যাচ্ছে, যেটা আমরা ডিহাইড্রেশন বুঝি, খেতে পারছে না, কিছুই দুর্বল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সর্দি, কাশি থেকে শুরু হওয়া সামান্য অসুস্থতা পরবর্তীতে রূপ নিতে পারে বড় বিপদে। তাই সময়মতো চিকিৎসা ও অভিভাবকদের সচেতনতাই শিশুদের নিরাপদ রাখার সবচেয়ে বড় ভরসা বলে মনে করছেন চিকিৎসকরা। আশিকুর রহমান আনমল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তব জীবনের জ্ঞান বাড়াতে আয়োজন করা হয় বিগ ব্যাং সিজন 3। এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়িকরা। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসা বাণিজ্য সহ এই ধরনের বাস্তবমুখী জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত দেখুন সৈয়দ আশিকুর রহমান আনমলের আরও একটি প্রতিবেদনে। ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের আয়োজনে গত 29 থেকে 31 আগস্ট অনুষ্ঠিত হল বিগ ব্যাং সেশন 3। বিজোনমিক্স 2025 থিমে আয়োজিত এই সম্মেলনে ছিল শিক্ষার্থীরা, অভিভাবক ও শিল্পনেতাদের প্রাণবন্ত অংশগ্রহণ।
3 দিনের এই সম্মেলন তরুণ উদ্ভাবকদের জন্য হয়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে তারা নিজেদের ভাবনা প্রকাশের পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগ শেয়ার করার সুযোগ পান, যা ভবিষ্যতে জাতির উন্নয়নে অবদান রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা। যারা 8 থেকে 12-এর বাচ্চারা আছে ওদের বিজনেস, ইকোনমিক্স, ফাইন্যান্স সম্পর্কে খুব কম আইডিয়াস আছে। সো আমরা এই প্রোগ্রামটা করেই থাকি তাদেরকে বিভিন্ন সেগমেন্ট দিয়ে, যাতে তারা বিজনেস সম্পর্কে জানতে পারে, ইকোনমিক্স সম্পর্কে জানতে পারে, ফাইন্যান্স সম্পর্কে জানতে পারে, অ্যান্ড এখান থেকে তারা অনেক কিছু শিখতে পারবে, নেটওয়ার্কিং করতে পারবে। এই কনফারেন্সটা হোস্ট করার মূল উদ্দেশ্য একটাই, যেন আমরা এই ইউথদেরকে কোনো কিছু শেখার বা কোনো কিছু প্র্যাকটিস করার সুযোগটুকু করে দিতে পারি। বিকজ বাংলাদেশে এই টাইপের যে সুযোগ সুবিধাগুলো আছে বা সেগুলো খুবই অতিমাত্রা আমার মনে হয় যে কমে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ফর দ্য প্র্যাকটিস উই আর হোস্টিং দিস কাইন্ড অফ কনফারেন্স। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক্সট ভেঞ্চারেসের পিআর অ্যান্ড কমিউনিকেশনের গ্লোবাল লিড নামিয়া মুরসালিন মারুশা। তিনি উদয়মান উদ্ভাবকদের সঙ্গে নিজের অভিজ্ঞতা, দক্ষতা শেয়ার করেন, যা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। শেষ দিনের সমাপনী অনুষ্ঠান হয় মনোরম কৃষিবাড়ির ইস্টেটসে। সেখানে অংশগ্রহণকারীরা একসাথে নিজেদের সাফল্যর উদযাপন করেন। এটা হচ্ছে আমাদের 3rd সেশন। আর বিগ ব্যাং যে আমাদের হয়, এটা আমাদের খুবই প্রেস্টিজিয়াস একটা ইভেন্ট আইজিএসির মধ্যে। এবং আইজিএসি যে আমাদের অর্গানাইজেশন, এটা হচ্ছে একটি স্টুডেন্ট লেড অর্গানাইজেশন। আমাদের যত মেম্বার্স আছে আইজিএসির মধ্যে, আমার সবাই হচ্ছে স্টুডেন্টস। সফল ব্যবসায়ী ও উদ্ভাবকদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি ঘটে বিগ ব্যাং সেশন 3-এর। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি মানবিক আবেদন। আহমাদুল্লাহ হোসেন, বয়স 1 বছর 11 মাস। শিশুটি জটিল হৃদরোগে আক্রান্ত। তার হার্টে ফুটো ও রক্তনালী শুকিয়ে গিয়েছে। এ রোগের ব্যয়বহুল চিকিৎসা পরিবারের পক্ষে বহন করা আর সম্ভব নয়। হোসেনের পরিবার এখন দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। শিশু হোসেনকে সাহায্য পাঠাবার ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর 06189 010 16111, সোনালী ব্যাংক, সৈয়দ আহমেদ কলেজ স্টেশন ব্রাঞ্চ, বগুড়া। যোগাযোগ ও বিকাশ নম্বর 01783 375 940। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 01317 708 842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।